আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। অসুস্থতাজনিত কারণে শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা নিতে যাবেন সিঙ্গাপুরে। রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে কমিশন, এমনটা জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলামের বিষয়ে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামাত। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আজকের আলোচনার মূল বিষয় আমরা ঠিক করেছি কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। এই বিষয়ে আলোচনা করতে সরাসরি দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন শহীদুল ইসলাম বাবুল এমপি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শহীদুল ইসলাম বাবুল, মাননীয় এমপি, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হঠাৎ করেই পদত্যাগের গুঞ্জন, এবং ঠিক বিকেল নাগাদ আমরা দেখলাম যে সংবাদের মূল খবরই হচ্ছে যে রাষ্ট্রপতি শনিবারের মধ্যে পদত্যাগ করছেন, স্পিকার এখনো দেশের বাহিরে। সেক্ষেত্রে আসলে প্রক্রিয়া কি হবে এবং পরবর্তী রাষ্ট্রপতি বা কে হতে পারেন, বা আপনাদের দলের পক্ষ থেকে এই ধরনের কোনো আলোচনা আছে কিনা? না, দলের পক্ষ থেকে এই ধরনের আলোচনা আমরা এখন শুনিনি এবং বিষয়টা এখনো সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আমরা শুনেছি, আপনারা যেমন শুনেছেন, পত্রপত্রিকায় দেখেছি যে গুঞ্জনের পর্যায়ে আছে এখন পর্যন্ত। তবে উনি তো পদত্যাগ করতেই পারেন, এটা আমাদের সংবিধানে অপশন আছে। ওনার শারীরিক ব্যক্তিগত যে কোনো কারণে এই অপশন আছে, দায়িত্ব পালনে অপারগ হলে তিনি পদত্যাগ করতে পারেন। পদত্যাগ করলে কি হবে সেটাও সংবিধানে আছে। আপাতত হঠাৎ করে যিনি পদত্যাগ করেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে আমাদের জাতীয় সংসদ আছে, এখন সংসদের যিনি অভিভাবক মহামান্য স্পিকার, তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের দেশে ধরেন প্রেসিডেন্টের পদটা অলংকারিক হলেও কখনো কখনো পদটা খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো যদি কখনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, নানান ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে প্রেসিডেন্ট যদি যেই কথা শুনছি, পত্রপত্রিকায় যেটা দেখছি, তিনি পদত্যাগ করলে সঙ্গত কারণে স্পিকার দায়িত্ব পালন করবেন আপৎকালীন সময়ে। তারপরে যদি পার্লামেন্ট বসে, পার্লামেন্ট যদি একজন রাষ্ট্রপতিকে নির্বাচিত করে, তখন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সেটা এখন দল সরকার কি সিদ্ধান্ত নেবে, বা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সংসদ সদস্য যারা, তারা সিদ্ধান্ত নেবে এবং ভোটের মাধ্যমে প্রার্থী দিবে, ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করবে। তারপরে সেটা ভোটাভুটি হবে, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই হবে। মানে আপাতত তো আমরা ধরে নিচ্ছি যে তিনি শনিবারের মধ্যে পদত্যাগ করছেন। এটা আমি তো নিশ্চয় করে বলতে পারবো না। যদি আপনার কাছে কোনো সোর্স থাকে সেটা আপনারা বলতে পারবেন। আমরা দেখছি পত্রপত্রিকায় বা গুঞ্জনও শোনা যায়, এটা সত্য। কিন্তু আমাদের কাছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে আমাদেরকে জানানো হয়নি, বা এই বিষয়ে সুনির্দিষ্ট করে আমরা কোনো কিছু বলতে পারছি না অনেস্টলি, বা তথ্য নেই। আপনাদের দলের মধ্যে কি এই ধরনের আলোচনা আছে যে নতুন রাষ্ট্রপতি কি হতে না, পারেন? এইটা দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা ওইভাবে দেখিনি। তবে বিচ্ছিন্নভাবে দলের নেতাকর্মীরা হলে যে শোনা যাচ্ছে প্রেসিডেন্ট পদত্যাগ করছেন, কে হচ্ছেন, কি হবেন, এটা তো একটা স্বাভাবিক আলোচনা। কিন্তু দলীয় ফোরামে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়েছে এটা আমরা জানি না। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছেও একই রকম প্রশ্ন। নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন? আর পদত্যাগের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুপুরে তিনি বলেছেন কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে, এবং আমরা বিভিন্ন সূত্র থেকেও জানতে পারছি যে শনিবারের মধ্যে পদত্যাগ করছেন। যদিও স্পিকার এখন দেশে নেই, স্পিকার হয়তো পদত্যাগ করলে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তো দায়িত্ব পালন করবেন, কিন্তু সেই প্রক্রিয়াটা কি হবে, কে হতে পারে, আপনার কাছে কোনো খবর আসলে আছে? সরকারের সত্য একেবারে নরম দেখি পুরা জাতি একটা উৎকণ্ঠার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে। রাষ্ট্রপতিকে নিয়ে তো এত আলোচনা হওয়ার প্রয়োজন ছিল না। একেবারে উনি যদি যেতে চাই যেতে পারে, আর আর যারা আসবে তারাও আসতে পারে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু সবসময় আমরা একটা বিতর্ক সৃষ্টি করি জাতি হিসাবে, আমরা খুব মজা পাই। এই যে মিডিয়াতেও এসে কথা বলছে, আপনারাও আমাদেরকে প্রশ্ন করছেন, স্কলও অনেক কিছুই দেখাচ্ছে, তাই না? এগুলো হয়ে কি ওই পথটাকে আমরা অনেক সময় এটা যে উঁচু মাপের উনি যেটা বলল সে জায়গায় আমরা রাখতে পারছি না, তাই না? এখন যদি এটা স্বাভাবিকভাবে হতো, উনি তো 5 বছরেই থাকতো। 23-এ উনি আসছেন স্বৈরাচার আমলে, হাসিনার খুব ঘনিষ্ঠ লোক হিসাবে। তো ওনার যদি ইউনিট সরকারও কন্টিনিউ করে, মানুক আর না মানুক, উনি তো করেছে, তাই না? সাংবিধানিকভাবে উনি তো শপথ নিল সবাই। পরে আবার ওনাকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হলো। বিএনপিকে ধন্যবাদ জানায় যে ওই ধারাবাহিকতায় কিন্তু বিএনপি ওটাকে রেখে দিয়েছে, এবং তাকে রেখে জাতীয় সংসদের সামনে মন্ত্রিপরিষদ শপথ নিল।
এবং ভালোই চালাচ্ছিল। আমরা তো ভাবলাম যে মোটামুটি ভাবে এই রাষ্ট্রপতি হয়তো তার 5 বছর মেয়াদ ভালো হতো এটা। হ্যাঁ, এগুলো কিন্তু শুভ লক্ষণ না। আজকে উনি নানান চাপে যদি চলে যায় বা ওনার বিরুদ্ধে যে এলিগেশন আছে সেগুলোর সত্যতা, একটা বড় এলিগেশন হচ্ছে উনি লন্ডনে যখন গেছে তখন হয়তো ফেসিস্ট হাসিনার সাথে নাকি কথাবার্তা হয়েছে, তো সেটা তো সরকার বলছে আমরা তদন্ত করে দেব। সরকারও না এই ব্যাপারে কোনো সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তো আমার কথা হচ্ছে আলোচনা কম হওয়াই ভালো। উনি যদি শারীরিক কারণে যেতে চায়, বলা হচ্ছে যে আপনারাও বলেছেন যে উনি শনিবারের মধ্যে পদত্যাগ করবে, তারপরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়া, এমনকি বলা হচ্ছে তার পরিবার এখন বঙ্গভবনে নাই। আবার দুপুরে শুনলাম যে তার ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের বলা হয়েছে আপনারা বঙ্গভবন ছেড়ে যান। এগুলো কতগুলো অশনি সংকেত, তাই না? কি হতে যাচ্ছে, এত ডামাডোল কেন? আমরা কি খুব একটা বিপজ্জনক অবস্থার মধ্যে কোথাও চলে যাচ্ছি? না, এটা কিন্তু জাতি হিসাবে আর কত বলেন তো, কত 55 বছরে এক এক ঘটনার মধ্য দিয়ে 2 জন রাষ্ট্রপতি নিহত হলো, তাই না? তারপরে কত হত্যাকাণ্ড হলো, ফ্যাসিস্টের আমলে ওনারা কত ইয়ে করলো, জেল জুলুম অত্যাচার হত্যাকাণ্ড হলো, সর্বশেষ জুলাই অভ্যুত্থান। আমরা তো আর নিতে পারি না, নাগরিক হিসাবে আমরা এত কিছু সহ্য করতে পারছি না। আমরা একটা শান্তিপূর্ণভাবে দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাক। বিএনপি সরকার এখন বিপুল ভোটে জনপ্রিয়তা পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কর্মঠ, তো তাকে তো একটু স্বস্তির মাধ্যমে তো আমাদের অগ্রসর, অনেক চ্যালেঞ্জ, এর বাইরে তো অনেক চ্যালেঞ্জ আছে, গুপ্ত সুপ্ত 11 দলীয় জোট, কত কিছু মাঠে এখন গরম করতেছে। এখন এই যে দেখেন, এর মধ্যে শুরু হয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে, একটা গ্রুপ নেমে গেছে, ইনকালাম মঞ্চ টঞ্চ দেখলাম আর কি। কাকে গ্রেফতার করতে হবে? ইয়েকে, রাষ্ট্রপতিকে। হ্যাঁ, উনি পদত্যাগ করলে ওরা তো আগে থেকেই বলতে যে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনাকে গ্রেপ্তার করতে হবে বা অপসারণ করতে হবে। আর এখন উনি যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারে সেই জন্য আবার হয়তো দেখবেন যে কালকেও কিছু কর্মসূচি থাকতে পারে, তাই না? এগুলো আমরা কেন সুযোগ দেব? আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ, এটা সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের। আমরা খুব সুস্থিরভাবে, যদি সেরকম কিছু হয়ে থাকে সেটাকে আমরা মেনে নেব সবাই। জাতিকে আশ্বস্ত করা দরকার যে এমন কিছু হচ্ছে না। উনি যেমন উনি যেতে চাইলে যাবে, এটা উনি বলে নাই যে যাবে, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে। আবার কেউ কেউ বলেছে যে ওই কারণে যাবে, আবার কেউ কেউ বলছে স্বাস্থ্যগত কারণে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে সরকারের মধ্যে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, সেটাই তো, সরকারের উনিও তাই এই নিয়ে কোনো বলেছেন, পদক্ষেপ আমারও নেই। তাই ধারণা। সুতরাং সবকিছু নিয়ে এই যে খামাখা এই যে ক্যাবিনেট সচিব, তার নামটা নাসিমুন গনি, দুপুরে দেখলাম উনি বিএনপির চয়, উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছে। এর বাইরে আরো রাজনৈতিক নেতাদের নামও আসে। এইগুলো গুঞ্জন, স্পেকুলেশন, হ্যাঁ, যার তাই যার না? মনের মাধুরী মিশে শেষে বলছে। এগুলো তো কোনো শুভ লক্ষণ না। এখন যাদের নাম বেরোচ্ছে তারা যদি না হইতে পারে তাও তো আরেক সমস্যা, তাই না? এগুলো সামাজিকভাবে, পারিবারিকভাবে বা তার এলাকাগতভাবে বিব্রত বোধ করে, হেয় বোধপূর্ণ হয়। তো এইগুলো না হওয়াই ভালো। তো উনার এলাকার তো পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি তো বোধহয় ব্রিফ করেছেন কিছু একটা। আশা করি শুক্র শনিটা কোনো রকম আমরা পার হয়ে যাই। আর আমাদের দেশে তো এই শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার আর এটা তো কোনো সংকট না। হ্যাঁ, সেটাই সংকট না, কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক করা মানে আরেকজন যে আসবে সেও যে বিতর্কিত হবে না তার গ্যারান্টি কি? ওই জন্য আমি বলতে সম্মানের জায়গায় সম্মানে থাকুক। আমি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমাদের খুবই ছাত্র জীবন থেকেই বন্ধু মানুষ, হ্যাঁ, আমি চাই না তাকে নিয়ে আর কোনো বিতর্ক হোক। হ্যাঁ, যেহেতু উনি পরবর্তী পর্যায়ে মেনে নিয়েছে এবং ইউনূস সাহেব বরঞ্চ তাকে কোণঠাসা করেছিল, অনেকটা গৃহবন্দী করে রেখেছিল। হ্যাঁ, এই সরকার এসে কিন্তু তাকে সহজাত তার যা সম্মান দেওয়ার সবই তারা দিয়েছে এবং এটা খুবই শুভ লক্ষণ আর কি। জনাব তারেক রহমান যে গত 5 মাসে যেভাবে এই রাষ্ট্রপতিকে ইয়ে করেছে, সম্মান দেখিয়েছে, তা আশা করবো যে উনি যদি তার বিদায় ঘণ্টা বাজেও সেটাও যাতে সম্মানজনক হয়। কে হতে পারে আসলে আপনার কাছে? আপনি তো রাজনৈতিক দীর্ঘদিনের রাজনৈতিক আমার অভিজ্ঞতা থেকে, উনি যেমন বলেছেন আর কি, তেমন কিছু হবে না। মানে আপনি কিছু জানেন কিনা কে হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি? না, আজকে অবশ্য উনি ফোন ধরে নাই,
ফোন ধরেন, অন্য সময় তো বন্ধু হিসাবে কথাবার্তা হয়। তাহলে মনে হলো যে তাহলে নিশ্চয় কিছু একটা হচ্ছে আর কি। ও প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট আপনার ব্যক্তিগত বন্ধু? আচ্ছা, একটি বিষয় হচ্ছে যে যে বিষয়টি জনাব সুব্রত চৌধুরী বলছিলেন যে শেখ হাসিনার সঙ্গে একটি ফোন আলাপের বিষয়, সেটি আসলে কতটা সত্য, আপনি কি না, বিষয়ে এইটা আমিও দেখছি, মিডিয়ায় দেখেছি বা আলাপ আলোচনায় শুনেছি যে লন্ডনে গিয়ে উনি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন। এটা আসলে উনি করতে পারেন না বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে, যদি করে থাকেন। তো আমি জানি না, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। এটা একটা অভিযোগ, তার বিরুদ্ধে অবশ্যই গুরুতর অভিযোগ বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল ইসলাম পচাকাণ্ড। নৈতিক স্খলন প্রমাণিত হয়, দল থেকে বহিষ্কার, এবং আজকে তারা নির্বাচন কমিশন এবং স্পিকারকেও চিঠি দিয়েছে। আসলে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে 70 অনুচ্ছেদের কথা যদি বলি? লজ্জাজনক বিষয় আবার শুরু হলো। আসলে গত 3 দিন ধরে এগুলো আলোচনা এটা হচ্ছে। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এমপি আলোচিত সাহেব বিষয়। বসা আছে, উনি সাতক্ষীরা 4-এর 3বারের এমপি। তারপরে উনি যে সমস্ত বক্তব্য নির্বাচনের আগে দিয়েছে, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ক্লেম করে, এখন শুনছি যে কোথাও তার নাম দাম নাই, গেজেটও নাই। যাই হোক, এখন এই নারী গঠিত কেলেঙ্কারি এটা ছাড়াও নাকি আরো কয়েকটা এখন চাওর হচ্ছে আর কি। বিষয়টা আমি বলবো যে এমপি তো আছে, তারপরে রাজনৈতিক নেতা, নেত্রীদের তো এইসব ব্যাপারে খুবই চারিত্রিক বিষয়টা, নৈতিক পদস্খলন যেটা আমরাকে বলি, তো ওইটা কারণে তো তার তো যাবে। হয়তো উনি জামাতে ইসলামী সময় নিল, এত সময় না নিলেও পারত। আমরা তদন্ত করছি, দেখছি, আর দেখার কি আছে, সারা দুনিয়া জেনে গেছে। তারপরেও তারা 2 দিন পরে দেখলাম যে তারা বহিষ্কার করেছে দল থেকে। এখন তারা নিজেরাই চিঠি দিয়েছে স্পিকার আর ইয়েকে, ওনার সদস্য। এটা খুব কঠিন বিষয়। অতীতেও আমরা দেখেছি, যেমন আমাদের সুলতান মোহাম্মদ মনসুর, আমরা জাতীয় ঐক্য জোট করলাম, উনি নির্বাচিত হয়েছেন যেভাবে হোক। তা আমরা তাকে বললাম যে বিএনপির আগে তুমি যেও না, ওত নিও না। সে আমাদের কথা মানলো না, আমরা দল থেকে বহিষ্কার করলাম। কিন্তু তাকে তো আমরা, তার আসন তো খালি হইলো না, বুঝছেন না, খালি হইলো না। এখানে স্পিকার এবং নির্বাচন, স্পিকারের একটা রুলিং দরকার। অতীতেও আমরা দেখেছি যে সেরকম কোনো পজিটিভ রুলিং আমরা পাই নাই। তো দেখা যাক এই বিষয়, যেহেতু জামাত ইসলামী এগিয়ে আসছে যে তাকে আসন শূন্য করা হোক, সেখানে নিশ্চয়ই এবার আমরা একটা কিছু পাবো আর কি। এটা একটা সেট হওয়া দরকার। বাংলাদেশে এরকম আমরা পাই নাই যে এরকম দল থেকে বহিষ্কার হলে তার সদস্যপদ কন্টিনিউ করে, যদি সে নিজে পদত্যাগ না করে। আমরা আশা করছি। তবে যেসব ঘটনায় উনি অভিযুক্ত হয়েছেন, এরপরে তার রাজনীতি এবং জাতীয় সংসদে বসা, এটা খুবই ডিফিকাল্ট হবে। এবং যদি কোনো আইনেও না পাওয়া যায়, তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। জাতিকে অন্তত বাঁচাক, সংসদকে বাঁচাক। ধন্যবাদ। আমি বিরতি থেকে এসে আবার ওই আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশাম্প্রতিকে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি। আপনার কাছে আসি, একজন সংসদ সদস্য, আপনি নিজেও সংসদ সদস্য, এই ধরনের নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার হলেন। এখন আসলে সংসদের পক্ষ থেকে শোনেন, এই আলাপটা আসলে করতে চাই না, আমি একজন সংসদ সদস্য। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু আছে দুনিয়াব্যাপী, এই ধরনের ঘটনা হয়েছে, এই কেলেঙ্কারি, এবং অনেকের রাজনৈতিক কেরিয়ার ডিস্ট্রয় হয়েছে, পদত্যাগ করতে হয়েছে, নজিরবিহীন না এটা। তবে জামাতে ইসলাম, তো দলটার নাম হলো জামাতে ইসলাম, তাদের ক্ষেত্রে এই বিষয়টা, এটা মানুষের মধ্যে আরো বেশি কৌতূহল এবং প্রশ্ন তৈরি করেছে। কারণ তাদের রাজনীতিটা হলো ধর্মকে কেন্দ্র করে। তারা কখনো কখনো শরিয়া আইনের কথা বলে, কখনো কখনো বলে না, বা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে, সুবিধা অনুযায়ী সেটা বলে। এবং এটাও তারা প্রচার করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তারা, তাদের দলের সব লোকই ভালো লোক, এবং যদি আপনি অন্যভাবে বলেন যে জান্নাতি লোক। এবং ওই যে একজন আছে আমাদের তাদের এমপি ওয়াজ করে যিনি, উনি তার একটা ওয়াজেও বলছিলেন যে সাতক্ষীরার 4টা আসনই জামাতের। তার মানে উনি এটা মিন করেছেন, সাতক্ষীরার যদি আল্লাহ জান্নাত পরকালে হাসরে জান্নাত দেওয়া শুরু করে, সাতক্ষীরা দিয়ে শুরু করবে। তো এইটা নিয়ে অনেকে ট্রল করছে ফেসবুকে, আমি দেখছি। প্রবলেমটা হয়েছে কি, জামাতে ইসলাম তো আসলে দৃশ্যপটে ছিল না বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে। তারা ব্যাকফুটে ছিল বা বিহাইন্ড দ্য সিন ছিল। যতই তারা দৃশ্যপটে আসছে, তাদের
মানে চরিত্রটা বা তাদের আখলাখটা কিন্তু মানুষের কাছে প্রকাশিত। কয়েকদিন আগে দেখলেন কুমিল্লায় শিবিরের সভাপতি কি ভয়ঙ্কর একটা রেপ কেস, বলা হলো প্রথমে গুম, পরে সেটা উদ্ঘাটিত হলো যে এক নারীকে সেইভাবে নির্যাতিত রেপ করেছে এবং তিনি অন্তঃসত্ত্বা, এবং এটি নিয়ে কত কিছু হইলো। অসংখ্য, আমি ফেসবুকে ঢুকতে পারছি না ইদানিং, এগুলো দেখতেও ভালো লাগে। জামাতের নানান জায়গায়, আগে দেখলাম সাতক্ষীরা এই বরিশালে না কোথায় এক জামাতের এক সভাপতি কোথাকার, তার এই ধরনের ঘটনা, অসংখ্য ঘটনা। আমরা বিএনপি, আমরা বলি না যে আমাদের দলের সব লোক জান্নাতি লোক, সব লোক ভালো লোক, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। একটা বিশাল রাজনৈতিক দল, এখানে নানান কিসিমের মানুষ, ভালো মন্দ, হ্যাঁ, ঢুকে থাকতে পারে নানান চরিত্র। আমরা যখনই এগুলা সামনে আসছে, আমরা এগুলোর ব্যবস্থা নিয়েছি। এই চাঁদাবাদী বলেন বা এটা বলেন ওইটা বলেন, নেতিবাচক আমরা কিন্তু কিন্তু জামাত ইসলাম এটা স্বীকারই করতে চায় না কখনো। এই ঘটনা তো স্বীকার করতে চায়। প্রথমে তাদের যে বট বাহিনী ছিল, তারা দেখবেন ফেসবুক এইটাকে এআই অমুক চমুক চরিত্র হনন, এবং এখনো আমি কারো করে দেখছি যে টকশোতে গিয়ে বলে যে এইগুলো পরিকল্পিত। আরে বাবা, পরিকল্পিত কে? ছবিটা কে তুললো? আরে বাবা, আপনি ডাকাতি করবেন, আপনি অন্যায় করবেন, আপনি নীতিহীন কাজ করবেন, আপনি জঘন্য কাজ করবেন, আর একজন ছবি তুললে সেটা অপরাধ হয়ে গেল। এটা কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের চিন্তা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য, যে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম যে ধরনের গর্ব করে, যে ধরনের সৎ লোকের শাসন চাই, চরিত্রবান লোকের শাসন চাই, যে কথা বলে, তাদের এসব জারি জুরি এখন ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে তার একটা বিরাট প্রশ্নের সীমানায় এসে দাঁড় করে গেছে। আর আপনি যেটা বললেন সদস্যপদ থাকবে কি থাকবে না, এই বিষয়ে কিন্তু অস্পষ্টতা আছে আমাদের সংবিধানে। দাদা এটা আইনের লোক, উনি ভালো করে বলতে পারেন। 70 অনুচ্ছেদ যেটা, সেখানে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তিনি যদি নাম্বার 1 সেই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে সেই দলের বিপক্ষে ভোট দান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য বা বাতিল হয়ে যাবে। তো উনি তো পদত্যাগও করেন নাই বা দলের বিপক্ষে ভোট দেন নাই, দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমার ধারণা সংবিধানের বিষয়টা অস্পষ্ট, পরিষ্কার কোনো কিছু নাই। নৈতিক স্খলন বলে একটা কথা আছে অন্য একটা ধারায়। তখন নৈতিক স্খলনের দায়ে স্পিকার বা নির্বাচন কমিশন তার সদস্যপদ বাতিলের প্রশ্ন অবশ্যই আনতে পারে বা আনা যায়। তো সেই ক্ষেত্রে আমরা ওয়েট করতে হবে যে কোন এটা আইনগত কি ভিত্তি আছে, ইলেকশন কমিশন বা স্পিকার কি ভূমিকা পালন করেন। আমি মনে করি তার সদস্যপদ হয়তো থাকবে না। এবং এই ধরনের একজন মানুষ, সত্যিকার অর্থে একটা ভিডিও না, অসংখ্য তার ভিডিও, তিনি এটা যদি একজন কম বয়সী মানুষ করতেন, একটা তরুণ করতেন, তাও কিন্তু এত আলোচনা হতো না। কিন্তু উনি জামাতে ইসলাম, উনি মুক্তিযোদ্ধা দাবি করেন, উনি 70 একজন মানুষ, 17 বছরের একটা কিশোরী বলা যায়, তিনি একটা অসহায় এতিম দরিদ্র ঘরে বা অসহায় ঘরের মেয়ে, একটা চাকরির প্রত্যাশা, হয়তো তার পরিবারের খবর যদি আপনি নেন, দেখবেন তার ভাইয়ের দুধ কেনার প্রয়োজন আছে, তার পরিবারের অনটন আছে, সেই সুযোগটা উনি যদি গ্রহণ করে থাকেন, তো একটা না, এরকম অসংখ্য ঘটনা, এটা তো আসলে মানে এক্সকিউজের যোগ্য না। এবং এইটা যে রাজনৈতিক দল তারা যে গর্ব করতো, তাদের গর্ব এটা বেলুন ফোটা হয়ে গেছে। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না করা পর্যন্ত লড়াই করবে বিরোধী দল, এই কথা বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কি বলবেন, এখনো ফ্যাসিবাদের শেষ চিহ্ন এই কোথায় অপশক্তি আছে? তো মাঠে নামবে, আমি বললাম না, এরা তো বারবার সুযোগ নিচ্ছে। এর আগে বঙ্গবন্ধু ঘেরাও করলো, হ্যাঁ, টাইম বেঁধে দিল, তারপর তো সেনাবাহিনী রক্ষা করলো ওই সময়ে, এই এনসিপি সব ইনগেলাম মঞ্চ টঞ্চ যৌথ। এখন তো জামাত তো একই ঘটনা ঘটাচ্ছে আর কি। সুতরাং যে কোনো একটা অজুহাতে ঘটনার তারা মাঠ গরম করার জন্য চেষ্টা করবে নানানভাবে। গত কদিন তো আমরা দেখলাম যে জুলাই সনদ সরকার এবং জনগণকে মুখোমুখি করছে। জনগণের কাছে তারা বলছে সরকার জুলাই সনদ মানে না, জুলাই বিপ্লব মানে না ইত্যাদি। সেগুলো তো একরকম ফেল করে গেল। সরকার তো বলেছে যে অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, সেটা বলেছে, তাদের 31 দফা আছে, 31 দফা তারা বলছেন যে সরকার জুলাই সনদের কথা বললো, এখন গণভোটের কথা বলছে না, এই কথা বলেছেন। এটা তো ওদের কথা। আমি বলি যে এগুলো করে মাঠ গরম করার চেষ্টা করেছে গত কয়েক মাস, আবার 11 দলীয় জোটও করছে, অশ্রাব্য ভাষায় তারা বক্তৃতা দিচ্ছে। কয়েকজন নেতা আপনি দেখছেন, এমনকি জামাতের আমিরও পার্লামেন্টে এক কথা বলে বাইরে গিয়ে আর এই দ্বিচারিতা। এখন ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমাদের দেখা হলো, তো উনি তো বললো যে একটা গুপ্ত বাহিনী বহুদিন ধরে তারা দেশের সমস্যার সৃষ্টি করতো এবং আন্দোলনের সময় তারা গুপ্ত ছিল, এখনও তারা সক্রিয় আছে। এই যে উনি গুপ্ত বলেছে, এইটা নিয়ে আবার মাঠ গরম করার চেষ্টা করেছে যে এই গুপ্ত শব্দ দিয়েই সরকারের অনেক বিপক্ষে চলে যাবে জনমত ইত্যাদি তারা করে। এখন আবার এই শাহাবুদ্দিন চপ্পু সাহেবের ইস্যুটা নিয়ে আপনি যেটা বললেন, আমিও বলেছি, সেটাকে নিয়ে হয়তো মাঠ গরম করতে চাইবে।
কালকে হয়তো দেখেন যে কালকে তো শুক্রবার, হয়তো অনেকগুলো মিছিল টিছিল তারা বের করবে আজকে। ওই আমি বলেছি যে কেউ কেউ মশাল মিছিল নিয়ে নেমে গেছে, আবার কেউ কেউ ওই দিল্লির আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য এখানে আবার সক্রিয় হয়ে গেছে। তো এগুলো নানান ঘটনা দেশের মধ্যে ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন সবাইকে সচেষ্ট এবং সজাগ থাকতে বলেছেন। আমরাও বলবো বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, তারাও যেন এইসব ব্যাপারে শুধু এমপি মহোদয় বললে তো হবে না, তার আশেপাশে যারা রাজনৈতিক নেতারা আছে, আমরা যারা যুগপথে ছিলাম বা আছি, আমাদেরও দায়িত্ব যাতে এই রাষ্ট্রের মধ্যে এখন যে পরিবেশ এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনাগুলো, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান দিয়ে উনি যেভাবে মাঠে নেমেছেন, আশা করব যে জনগণের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তিনি 5 মাসে অন্তত এইটুকুন আস্থা সৃষ্টি করেছে যে আমাদের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় যাতে কোনো রকমের বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, মিডিয়াকেও সজাগ থাকতে হবে। মিডিয়া যেন নেতিবাচক এই বক্তব্যগুলোকে বেশি হাইলাইট না করে, এবং যতটুকু না করলে নয় অতটুকু। আপনাদের সঙ্গে তো আমরা দেখলাম যে 2 দিন আগে বৈঠক হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই আপনারা যারা শরিক ছিলেন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন, কি বার্তা দিয়েছেন উনি? না বার্তা আর কি, আমরা আমাদের কথা বলি, যেহেতু সুযোগ দিয়েছে। আসলে ওখানে কোনো এজেন্ডা দিয়ে বা কোনো আলোচনা হবে আমরা জানতাম না। তো আমরা যাওয়ার পরে আমাদের কয়েকজনকে সুযোগ দিয়েছে কথা বলার, আমরা বলেছি আমাদের কথাটা, যে আমরা যেভাবে অতীতেও কাজ করেছি বর্তমানেও কাজ করতে চাই, সরকারের সাথে যাতে আমাদের কোনো দূরত্ব না হয়। তো উনি বলেছেন যে না, সেটা আমি গত 5 মাসের সময় পাই নাই, এখন থেকে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে এবং আপনাদের নিয়েই আমরা সরকারের বিভিন্ন পলিসি ম্যাটারে আলাপ আলোচনা করবো। এই তো কথা হয়েছে। যাই হোক, আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে আসি প্রিয় দর্শক। আর এল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনার কাছে আসি যে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। কূটনীতিতে আসলে এটা কেমন প্রভাব রাখবে? না না, ওইটা তো যে কোনো দেশে হবে, আমাদের প্রধানমন্ত্রী যাবে, হ্যাঁ, ওখানে গেলে পরে হয়তো আমাদের সদস্যপদ নেওয়ার বিষয়ে অতীত তো আমরা অনেক চেষ্টা করেছি। তো এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে যদি আমরা সদস্যপদ পাই, এটা তো ভালোই হবে এবং এটা বহুদিনের আমাদের প্রত্যাশা। তো এবং এখন যেহেতু দিল্লিতে হচ্ছে এবং ভারত সরকারের আমন্ত্রণ তো প্রথম বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন তখন যে ডেলিগেশনটা আসলো তারও তো চিঠি নিয়ে আসছে, এরপরও শপথ অনুষ্ঠানে আসলো, তখনও বোধহয় মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী তো ওই যে মালদ্বীপ না মালয়েশিয়া হয়ে চায়না ঘুরে আসলো, যাই হোক সেটা একটা পর্ব গেছে নানান কারণে। তো আগামীতে ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে ওনার যদি দিল্লির সফর হয় তাহলে ভালো হয় এই উপমহাদেশে। এবং একই সাথে আমি বলবো যে জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি, উনি যে সার্কের উদ্যোগটা নিয়েছিলেন, এটা কিন্তু আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছিল, কিন্তু এটা মাঝখানে এটা তো একেবারে সীমিত করতে করতে এটাকে তো একেবারে আমরা অদৃশ্য হয়ে গেল এটার থেকে। তো আমরা আশা করবো যে এই সার্কের বিষয়টা জনাব তারেক রহমান যদি আবার সামনে নিয়ে আসেন এবং ভারত সহ যারা যারা এটাতে ছিল তাদের, সেই দেশগুলো আমাদের প্রতিবেশী দেশগুলোকে কনফিডেন্সে নিয়ে যদি আবার করে, তাহলে বাংলাদেশ লাভবান হবে। এবং সেই সময় আমরা দেখেছি জনাব আমাদের সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু আন্তর্জাতিকভাবে তার একটা এই বিষয়টার জন্য খুব খ্যাতি অর্জন করেছিল। তো আমরা আশা করব সেটাকে ধরে রাখা এবং এই ব্রিক্স সম্মেলনের মধ্য দিকে সার্কটাকে পুনর্জীবন করার ক্ষেত্রে ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক গড়ে তুললে আমার মনে হয়, কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতেই হবে। আপনি যতই নানানভাবে হয়তো আমাদেরকে চাপে রাখে অর্থনৈতিকভাবে বা আমাদের রাজনীতির কারণে অনেক কিছু হয়, তারপরেও তো আমরা সবাইকে নিয়েই তো আমাদের চলতে হবে, গ্লোবাল বা আশেপাশের বিষয়টা। ওই জন্য আমি সার্কের উপর জোর দিচ্ছি আর কি, এই কারণেও যাওয়া উচিত। জি, একই সঙ্গে আমরা দেখছি যে ভারতের সঙ্গে অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়েছে
এর মধ্যে পুশিনের কিছু সমস্যা ছিল, যদিও সেটি পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী তারা বলেছেন স্পষ্ট করে এটি না, এটা এর তারা আগেও দিল্লির হয়েছে, সঙ্গে আমরা কথা তো এটার বলবেন বিরুদ্ধে সরাসরি। সবসময় করে পুষিন করার কি আছে? তুমি যদি সেরকম কাউকে পাও সরকারি পর্যায়ে আলাপ আলোচনা করো, আমরাও করি, তো শেখ হাসিনাকে পুষিন করে দাও, আমরা তো তার অপেক্ষায় আছি, তাই না? তো আমরা তোমাদের একজনকে ফেরত দিলাম না, তো বিএনপির সময় দিয়েছি কিন্তু, তা এখন তুমি তাদের ফেরত দিয়ে দাও, আমরা তো চাচ্ছি যে তাদেরকে পাঠাও। তো সেই ব্যাপারে পুলসেন বদি ইদানিং একটু বন্ধ, আর এই যে শুভেন্দু অধিকারী সে একটু বেশি বাড়াবাড়ি করতেছে, এমন সব কথাবার্তা বলে, হ্যাঁ, এটা দ্বিপক্ষীয় সম্পর্ক যদি, হ্যাঁ, দিল্লির থেকে হয়তো আমরা এরকম, কিন্তু এ বেশি বেশি করতেছে আর কি, এটা থামানো দরকার। আর তাছাড়া এরা তো একটা সাম্প্রদায়িক রাজনীতি করে, তো নানানভাবে তারা একটা এই পরিস্থিতি তৈরি করে। উপমহাদেশের মধ্যে একটা অস্থিরতা, পাকিস্তানের সাথে করবে, আমাদের সাথে করবে, আবার দেখেন আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক তাদের, তো আবার মিডল ইস্টের সাথেও দেখেন কি অবস্থা, এমনকি ইসরায়েলের সাথে এই যুদ্ধের সময় তো কি ভূমিকা আমরা তো জানি যে কিরকম নীরব ছিল তারা, আর সারা বিশ্ব ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা বললো, মিছিল মিটিং করলো, মোদী সরকার তো নীরব থেকে গেল। তো এইসব নানান আন্তর্জাতিক কারণেও ভারত অনেক সময় কতগুলো বিতর্ক সৃষ্টি করে, যেটা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য না এবং অনেক সময় অসহনীয় হয়ে যায়। যেহেতু ভারত সরকার দিল্লিতে ব্রিক্স সম্মেলন হবে আমন্ত্রণ জানিয়েছে, সেক্ষেত্রে যদি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করেনি, কিন্তু সেই ক্ষেত্রে ভারত সফরে গেলে, এই সম্মেলনে গেলে কূটনীতিতে বা এই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের কোনো হ্যাঁ, যখন ইয়ে হবে, পারস্পরিক আলোচনা হবে, বাইলেটারাল আলোচনা তো হবে, মোদির সাথেও হবে, অন্যান্য দেশের যারা প্রতিনিধি বা সরকার প্রধানরা আসবেন তাদের সাথে নিশ্চয়ই নানান বিষয়ে বৈঠক করে, এটাও একটা সুযোগ আর কি। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী হয়তো যাবেন এটার ব্যাপারে, তো যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কিছু বলা হয় না, দেখা যাক কি হয়। ঠিক, আমি আমরা আশাবাদী। জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি, আপনার কাছ থেকেও এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই যে আসলে ভারতের সঙ্গে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, এবং যেহেতু নতুন সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের গুরুত্ব বহন করে এবং কি ধরনের প্রভাব পড়তে না পারে? শোনেন, ধরেন ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের তিন দিক দিয়ে ভারত, এটা তো অস্বীকার করার উপর নেই। বলা হয় যে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে কাজের মধ্য দিয়ে, বন্ধু পরিবর্তন করে, এমনকি স্ত্রী বউ পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশী তো পরিবর্তন করা যায় না, তাই না? তার মানে কি, ভারতের বাস্তবতা তো আমরা অস্বীকার করতে পারবো না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এটা যেমন সত্য। ভারত আবার আমার গণতন্ত্র বিদেশী কার্যক্রমে, বিনাশী কার্যক্রমে এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আমাদের সীমান্তে অনেকগুলো ইস্যু আছে, সীমান্ত কিলিং আছে, আমাদের 55টা অভিন্ন নদীর পানি বন্টনের ইস্যু আছে, অনেকগুলা ইস্যু আছে, আমাদের বাণিজ্য ঘাটতি আছে। তারপরে যে দাদা যেটা বললো, শুভেন্দু অধিকারী এখানে যেই ধরনের বক্তব্য, আচার আচরণ বা পুশিন করার যে বাস্তবতা তৈরি করে, যদিও তিনিও এই দেশের, কিন্তু এই শুভেন্দু অধিকারী, কেউ কেউ এটা দুষ্টামি করে বলে যে পুশিন করতে হলে শুভেন্দুকে আগে পাঠাই দেন। হ্যাঁ, তা আমার বক্তব্য হলো ভারতকে তার প্রতিবেশীর মর্যাদা রক্ষা করতে হবে, এবং বাংলাদেশও সেই মর্যাদা তাদের, ভারতকে আমরা সবসময় সম্মান করি, তার সাথে যুদ্ধ করা, তার সাথে বৈরী আচরণ করা আমাদের কাজ না, কিন্তু আমরা বৈরিতার শিকার হয়েছি। ভারত যেমন আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, এটা সত্য, আমাদের কৃতজ্ঞতা। আবার ভারত আমাদের ইন্টারনাল, আমাদের আভ্যন্তরীণ অনেক ইস্যুতে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, প্রভুসুলভ আচরণ করেছে, এটা কোনোভাবে কাম্য না। আমাদের গণতন্ত্র বিনাশী কার্যক্রমে নগ্নভাবে সুজাতা সিং, ইভেন কি কংগ্রেস বা বিজেপি, যে সরকারই বলেন, এটা কোনোভাবেই কাজ না। এই যে আমাদের বর্ডারে এতগুলা ফেলানি থেকে শুরু করে অসংখ্য হত্যাকাণ্ড, দুনিয়ার কোনো বর্ডারে হত্যাকাণ্ড নাই। আমাদের শুষ্ক মৌসুমে এখানে পানির তীব্র সংকট, ফারাক্কা শুরু হয়েছে, ফেনী নদী, অভিন্ন নদীর এই যে পানির ক্রাইসিস, এগুলো তারা তৈরি করে রাখছে। আমাদের ভৌগোলিকভাবে আমরা ছোট, ভারত অত বড় উজানের দেশ, তারা আমরা ভাটির দেশ। তো আমাদের সাথে পানি নিয়ে তাদের এই ধরনের আচরণ গ্রহণযোগ্য না। আমি বিশ্বাস করি ভারত সরকার নিয়ন্ত্রণ করেছেন, আমার প্রধানমন্ত্রী হয়তো সেখানে যেতে পারেন, গেলে এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি কথা বলবেন। আমরা মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, বন্ধুতার ভিত্তিতে সম্পর্ক চাই। আমার নেত্রী, আমার নেতা বলেছিলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে, প্রভু নয়। প্রত্যেকেই এক একটা স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকেরই আলাদা সত্তা আছে, মর্যাদা আছে, সার্বভৌমত্ব আছে। আমরাও তাই মনে করি। ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করবো না, আমাদের কোনো আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। আমাদের যে সমস্ত যৌক্তিক ন্যায্য দাবি আছে সেই বিষয়গুলো অবশ্যই তারা করবে। সার্কের এবং এর মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি সার্কের যে কার্যক্রম, সেটাও
প্রসারিত হবে বা দিগন্ত উন্মোচিত হবে। বাট এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তারা নিমন্ত্রণ করেছেন, আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং নিশ্চয়ই আমাদের সরকার সেটা পজিটিভলি চিন্তা করবেন, হ্যাঁ চিন্তা করবেন, এবং সম্পর্কের বরফ গলবে এবং গলতে হবে, না হলে কারো জন্যই সেটা মঙ্গলজনক না, না ভারতের জন্য না আমাদের জন্য। ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা দেখেছি যে গত সংসদ অধিবেশনেই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি হয়েছে, কিন্তু বিরোধী দল সেখানে তাদের জন্য 5টি আসন খালিও রাখা হয়েছে, 5টি পদ, কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেননি। সরকারের পক্ষ থেকে আহ্বানও করেছে তাদেরকে সেখানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু তারা সংস্কার চান। আসলে এই বিরোধটি আসলে কবে? না না, এগুলো খামাখা আর কি, কুতর্ক বলে না কিছু খামাখা। আরে বাবা, তোমরা জয়েন করো, ওখানে কথা বলো, বিরত থাকে এত কোনো লাভ হবে না। পার্লামেন্টারি সিস্টেমে আর কত, ইতিমধ্যে তো কয়েকবার তোমরা কি ওয়ার্ক আউট করেছো না, এগুলো করতে থাকো, কিন্তু এই সমস্ত কমিটিতে অংশগ্রহণ করো। তোমাদের তো অনেক কিছু দিচ্ছে, একটা চেয়ারম্যানও করেছো, আরও করবে সংসদীয় স্থায়ী কমিটিতে। এটা তো জুলাই সনদেও আছে, 31 দফাতেও আছে, গুরুত্বপূর্ণ কিছু তাদেরকে চেয়ারম্যান করা। আর সংসদীয় কমিটিতে তো সুযোগ পাবে, বিশেষ কমিটি তো তারা ছিল, চেষ্টা করেছে কিছু। আমার তো মনে হয় ডেপুটি স্পিকার দিতে চাইছিল, হ্যাঁ সেটা পর্যন্ত নিল না, হয়তো নেবে, মানবাভিমান চলতেছে আর কি। তা আমার মনে হয় যেহেতু আমরা একটা কি বলবো গণতন্ত্রের শুভ সূচনা করলাম, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে, যে কোনো কারণেই হোক তোমরা আজকে বিরোধী দলের আসনে বসতো, আমরা তো ওয়েলকাম করেছি। তা এখন তার মধ্যে তোমরা কেন এই ধরনের এক একটা কি বলে ঘেরাকল লাগাও আর কি। হ্যাঁ, তো এগুলো না করাই ভালো। জামাতে ইসলামীকে বলবো, এমনি ভাই তোমাদের নিয়ে অনেক কথাবার্তা আছে, তোমরাও একত্রের যে ভূমিকা, এগুলো এখনো আলোচনা হবে। তো সেখান থেকে যদি তুমি বাংলাদেশের রাজনীতিটা করতে চাও, বাংলাদেশকে মেনে নিয়ে, তাহলে সেভাবেই চলো, পার্লামেন্টারি সিস্টেমে, ডেমোক্রেসি সিস্টেমে যা যা হয় সেভাবে তোমরা কাজগুলো করো। তোমরা কিন্তু ওই পার্লামেন্টও যা করো, মধ্যে মধ্যে খুব, এখন কিছুদিন পরে মানুষ কিন্তু আর পার্লামেন্ট দেখবে না তাদের এসব আচরণের কারণে। আবার বাইরে এসে তুমি অন্য ধরনের কথাবার্তা বলো, দ্বিচারিতা। প্রধানমন্ত্রী তো আর কি করবে, তোমাদের এত সম্মান করে, তোমাদের বাড়িতে গেছে, হ্যাঁ সবসময় তোমাদের সাথে ওখানে দেখা হয়, উনি নিজে তোমাদেরকে আহ্বান করে বৈঠকে, হ্যাঁ নিয়ে যায়। তো এই একটা সুসম্পর্ক তো উনি গড়ে, তো অতীতে এটা ছিল না। এবং উনিও বলছে যে একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট আমরা চাই এবং একটা শক্তিশালী বিরোধী দল আমরা চাই। তো সেটা তোমরা সুযোগ পেয়েছো, সেইটা কাজে লাগাও, এটা জাতির জন্য ভালো হবে। জামাতের ভালো হবে কিনা আমি জানি না, জাতির জন্য ভালো। তোমরা যদি জাতির মঙ্গল চাও, জাতির উন্নয়ন চাও এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বে যদি বিশ্বাস করো, আসেন সকলে মিলে আমরা একসাথে চলার চেষ্টা করি। যেখানে যা বিরোধিতা করার দরকার সেটা আপনারা করেন, আমরাও করব। কিন্তু তার মানে এই না যে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়ার যে আন্দোলন, বলে না এই সরকার বেশি দিন টিকবে না, তাদের এই তাদের ওই নানান রকমের কথা হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, রেড কার্ড ধরিয়ে দিবেন। হ্যাঁ ভাই, এগুলো কি কথা, বেয়াদব। এগুলো তো আমরা শেখ হাসিনা শেষের দিকে আইসা বলেছি, প্রথম দিকে তো বলি নাই। পরের দিকে এসে যখন তার নড়বড় হয়ে গেছে তখন আমরা বলেছি রেড কার্ড দেখাবো। এখন তুমি শুরু থেকে রেড কার্ড, এখন জনগণ তোমাদেরকে রেড কার্ড দেখাবে জামাত ইসলামীকে। সুতরাং একটু হুঁশিয়ার, সাবধান হয়ে যান। জনাব শহীদুল ইসলাম বাবুল, আমি দুটি প্রশ্ন করতে চাই। নাসরুদ্দিন পাটোয়ারি গতকাল বলেছেন যে সরকারকে রেড কার্ড দেখাবেন, একটি বিষয়, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটিটি হয়েছে সেটির কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, আর বিরোধী দলের সঙ্গে আসলে এই বিষয়ে তারা যোগ দেবেন বলে আপনাদের কাছে বলেছেন? শোনেন, এই যে পাটোয়ারি টাটোয়ারি এই প্রশ্ন যদি এখানে করেন, মর্যাদা ক্ষুণ্ণ হয় প্লিজ। এরা পলিটিক্যাল এলিমেন্ট না বাংলাদেশের, এরা শিবির টিবির করতো এক সময়, নিজেই বলছে। এগুলো কয়দিন আগে হলে থাইকে জুলাইয়ের একটা থাওলাদার হয়ে গেছে, ও এখন জাতিকে জ্ঞান দিতেছে, ছাগল চুরি করে খাওয়া লোক, এটা তো জানেন আপনি। ও আসিফ নজরুলের বাসার ছাগল চুরি করে খাইছে, সে কি কোনো পলিটিক্যাল এলিমেন্ট, তাকে এখানে কোট করতে হবে? এটা কি ঠিক? বাংলাদেশের রাজনীতিতে কোনো মানে চরিত্র, নৈতিকতা, সহনশীলতা, মানে শ্লীলতা এগুলো কি থাকবে না? কি সব বক্তব্য দেয়? ও বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আবা ব্যবসায়ী, তোর তো অ্যারেস্ট হওয়া উচিত, গ্রেপ্তার হওয়া উচিত। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কোন নেতার নামে যদি এইসব সালাউদ্দিন আহমেদের মতো লোকের বিরুদ্ধে এইসব কথা বললে তার হাড্ডি মাংস একাকার হয়ে যায়। তো বিএনপির উদারতা, সহনশীলতা নিয়ে এরা বাংলাদেশে গল্প করে বেলাইতেছে, আপনার মিডিয়াতে সেটা ফোকাস করেন। হি ইজ নট পলিটিক্যাল এলিমেন্ট, বাংলাদেশের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। 24-এর পরে এসে পোলাপাত ছেলেদেরকে আমরা চিনেছি,
24-এর পরে এরা এখন জুলাইয়ের থাউলাদার হয়ে গেছে, জুলাই বেঁচে কিনে বাংলাদেশটাকে আবার একটা মানে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক যে সংস্কৃতির মধ্যে আমরা ফিরে এসেছিলাম এই রিজিমের পরে, ফ্যাসিবাদী রিজিমের পরে, সেই জায়গাতে আমরা থাকতে পারছি না। এই যে পলিটিক্যাল শব্দ বোমা, অশ্লীল, অরুচিকর, নোংরা, আক্রমণাত্মক, শ্লীল মানে রুচির বাইরে, এটা তো এই 2-3টা ছেলে, আর তো কেউ না। এটা কি কাম্য? আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি না? ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা গুম হয়েছি না? আমরা খুন হয়েছি না? আমরা শত মামলা খাইছি না? আমরা জেল কাটছি না? কোথায় ছিল এই ছেলে, এই ধরনের ছেলেরা? 3 দিনের মানে ফল লাগে, এই কি আপেল গাছ ধরছে আর 1 মাসে আপেল ফলে গেছে, এখন তারা হিরো সাজার চেষ্টা করে। ভাই এত সহজ না। তো যাই হোক, আমার কথা সেটা না, আমরা এগুলোকে কোনো কাউন্ট করি না, এগুলো আমাদের আলোচনারও বিষয় না, শুকরা টুকরা এগুলা। আপনি যেটা বলেছেন কি জামাতে ইসলাম কি সংসদের যে বিশেষ সংসদ কমিটির চমৎকার ভাবে কার্যক্রম চলছে, শুরু শোনেন হয়েছে কিনা? আমি বলি, চমৎকার ভাবে চলছে, আলোচনা সমালোচনা, ডিবেট হচ্ছে, কথা হচ্ছে। জামাতে ইসলামের মধ্যে আরো যদি কয়েকজন আইনজ্ঞ থাকতো তাহলে সংসদটা আরো ভালো হইতো। তবে এই যে কমিটির কথা বলছেন, 5 জনের নাম রাখা হয়েছে, কি ডিম আগে না মুরগি আগে সেই গল্পের মতো কোনো ইস্যু নাই, কোনো ইস্যু নাই। একটা হলো ইস্যু, সংবিধান সংস্কার হবে না সংশোধন হবে, লক্ষ্য কিন্তু এক, উদ্দেশ্য এক, পরিবর্তন করব, ম্যাসিভ পরিবর্তন করব, সেটা নিয়ে একটা কমিটি হয়েছে, এখানে আপনি মত দিবেন। আমরা জুলাই সনদ কোন করছি এবং পুরোপুরি করছি, সেই সনদের ভিত্তিতে সব সংস্কার হবে। তো সমস্যাটা কি? নামে কি সংস্কার হবে না সংবিধান সংশোধন কমিটি হবে? এইটা নিয়ে ইস্যু তৈরি করলে এই ইস্যু জাতি খাবে না, এটা গ্রহণযোগ্য কোনো ইস্যু না। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।